শুরু হলো অমর একুশে বইমেলা। পরিসর বাড়লেও বই পড়ার আগ্রহ বাড়ছে কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীর। বাংলা একাডেমি ও একুশে পদক তুলে দিলেন তারেক রহমান। সুদসহ মওকুফ হচ্ছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি, ভাড়া না বাড়ার আশ্বাস মন্ত্রীর। নৌপথ নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত। হ্যাঁ ভোট কমল 10 লাখ, না 1 লাখ। গণভোটের সংশোধিত গেজেট প্রকাশ। 4 আসনে কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে জামাত ও বিএনপির মামলা। এবং আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস নতুন গভর্নরের। কর্মসংস্থানে তৈরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। শুরু হলো পাঠক লেখকের মহোৎসব অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা প্রশ্ন রাখেন সরকার প্রধান। ঢাকার পাশাপাশি সারা দেশে বইমেলা ছড়িয়ে দিতে প্রকাশকদের প্রতি আহ্বান জানান তিনি। সাহিত্য চর্চায় অবদানের জন্য 9 জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এবারের বইমেলা দেরিতে শুরুর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখেন, প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা। বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। একুশে বইমেলাকে কিভাবে আন্তর্জাতিক রূপ দেয়া যায় সে বিষয়ে ভাবতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকার প্রধান। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরের কাজ শুরুর তাগিদ দেন তারেক রহমান। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। বইমেলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রকাশকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এদিকে অনুষ্ঠানের শুরুতেই শিল্প ও সাহিত্য চর্চায় অবদানের জন্য 7টি বিভাগে 9 বিশিষ্ট জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শিক্ষা গবেষণায় রাজনীতিকীকরণ সভ্য সমাজে চলতে পারে না। শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করবে বলেও জানান সরকার প্রধান। সরকার গঠনের পর নাগরিকদের সঙ্গে থেকে কাজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তার কড়াকড়ি বলয়। কর্মক্ষেত্রে আসছেন নির্ধারিত সময়েই। এবার 21 পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই 9 বিশিষ্ট ব্যক্তি ও গানের দল ওয়ারফেইসকে এবছরের রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই সরকার প্রধান বলেন, শিক্ষা গবেষণা, শিল্প সাহিত্যের চর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় হতে পারে না। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র
এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে এ কাজে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান প্রধানমন্ত্রী। জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সরকার প্রধান বলেন, কীর্তিমানের সংখ্যা যত বাড়বে ততই সমৃদ্ধ হবে দেশ। রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এর ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে, যারা উপকার পাবেন 12 লাখ কৃষক। যথাসময়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নেমে নিজের অফিসিয়াল ব্রিফকেস নিয়ে প্রবেশ করেন মন্ত্রিপরিষদ বিভাগে। বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব অংশ নেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একটা এজেন্ডা ছিল কৃষি ঋণ নিয়ে, যে সিদ্ধান্তগুলি গৃহীত হলো সেগুলি যাতে সুন্দরভাবে আমাদের ডিস্ট্রিবিউশনগুলি হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। 21 পদক প্রদান শেষে দুপুরে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফেরেন সচিবালয়ে। এদিন বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে। আর এতে প্রায় 12 লাখ কৃষক নানাভাবে উপকৃত হবেন। সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে বিএনপি সরকারের 1991-96 শাসনামলে কৃষকদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রক্রিয়ার মাধ্যমে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি, যানবাহনে বাড়বে না ভাড়া। সচিবালয়ে নৌপথে ঈদযাত্রা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। নৌপথ নিরাপদ রাখতে 26টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ঈদযাত্রায় রেল, সড়ক ও নৌপথে ভোগান্তির চিত্র চিরচেনা। ছুটি বাড়ানো ও ধাপে ধাপে ছুটি কার্যকর হওয়ায় কয়েক বছর ধরে যাত্রার প্রথম কয়েকদিন শৃঙ্খলা থাকলেও শেষ মুহূর্তে ভেঙে পড়ে সব উদ্যোগ। নতুন সরকার দায়িত্ব নেবার পরদিন থেকেই শুরু হয়েছে রোজা। প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাজার তদারকির পাশাপাশি নির্বিঘ্ন ঈদ যাত্রার ব্যবস্থা করার নির্দেশ দেন। বৃহস্পতিবার ঈদের নৌপথে স্বস্তির যাত্রা আয়োজনে মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন সড়ক ও নৌ প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে 26টির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়াতে পারবে না ভাড়া, নেওয়া যাবে না অতিরিক্ত যাত্রী। আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি। যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার এবং সেটা করছে। চাঁদা ও চাঁদাবাজি নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন পরিবহন মন্ত্রী। আশ্বস্ত করেন, সড়কে থাকবে না কোনো চাঁদাবাজি। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ। সেটা যদি ঘটে, অভিযোগ থাকলে আমাদের কাজটাকে
সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেবে। যান চলাচল যেখানে থাকবে যানবাহন থেকে সংগ্রহ করার কোনো সুযোগ নেই। ঈদের সড়ক পথের ব্যবস্থাপনা নিয়েও আলাদা বৈঠকে বসবে মন্ত্রণালয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশের অ্যাসোসিয়েশনের দাবি মেনে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলে তা জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা ক্যামেরা পাচ্ছে না, সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যত পরীক্ষার মধ্য দিয়ে। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময়ে জানাবো। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, আর তার ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল। এমনটাই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন গড়াবে রাজপথে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অবদান ছিল ছাত্রদের, কিন্তু বারবার তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। সংস্কার পরিষদের শপথ ইস্যুতে তিনি বলেন, যদি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হয় তবে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। আমাদের যে দাবিগুলো ছিল সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা, সেই সব কিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এদিকে সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান নেতারা। বিএনপির এই মুহূর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেই নাই, এটা কিন্তু খুবই বিভ্রান্তিকর বক্তব্য। কারণ তিনি নিজে জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিলেন, তার দল সিগনেটারিজ, তিনি জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কি বলা আছে। গণভোট যখন জনগণ জুলাই সনদকে অনুমোদন করেছে, এটাকে বাস্তবায়ন করা ছাড়া কোনো সরকারের অন্য কোনো অপশন নাই। এ সময় প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসনে কারচুপির অভিযোগে আসনগুলোর সব ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে ঢাকা 6, ঢাকা 7 ও গাইবান্ধা 4 আসনে কারচুপির অভিযোগ করে ভোটের ফলাফল পুনরায় গণনার জন্য ট্রাইব্যুনালে আবেদন করে জামাত। এছাড়া শেরপুর 1 আসনে একই অভিযোগে আবেদন করে বিএনপি। আবেদন মঞ্জুর করে আসনগুলোর নির্বাচনী সরঞ্জাম ইসিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশও পাঠানো হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় হ্যাঁ এবং না উভয় ভোটের সংখ্যাই কমেছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করে। সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় 9,74,680টি হ্যাঁ ভোট কমেছে। অন্যদিকে না ভোটের সংখ্যা কমেছে 1,11,495টি। তবে বৈধ ভোট কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে 12,559টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 10,73,616টি কমেছে। নির্বাচন কমিশন এই সংশোধনীর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় গণভোট। প্রসিকিউশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিচার কাজ বাধাগ্রস্ত হবে না বলে সাফ জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও কড়া বার্তা দেন তিনি।
এদিকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড হয় খান আকরাম হোসেনের। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে আটক করে নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ১১ আগস্ট আকরামকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত তার খালাসের রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, খান আকরাম হোসেন নামে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি রাজাকার নন। রাজাকার আকরামের নামের সঙ্গে মিল থাকায় তাকে এই মামলায় জড়ানো হয়। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করি ২০১৮ সালে। সেই আপিলটি আজকে নিষ্পত্তি হয়েছে। মাননীয় অ্যাপিলেট ডিভিশন আপিলটি অ্যালাউ করেছেন বাই ইউনানিমাস ভার্ডিক্ট। আমরা আশা করছি এই অ্যাডভান্স অর্ডারের কপি যদি আগামী সপ্তাহে পাই তাহলে উনি আগামী সপ্তাহে খালাস পাবেন। নবনিযুক্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে ৪ জন চাক্ষুসাক্ষী খান আকরাম হোসেনকেই রাজাকার হিসেবে শনাক্ত করেছিল। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিচারকালে এই ৪ জন সাক্ষী ডকে এই খান আকরাম হোসেনকে আইডেন্টিফাই করতে পেরেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। চিফ প্রসিকিউটর আরও জানান, প্রসিকিউশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিচার কাজে কোনো প্রভাব পড়বে না, শিগগিরই সমাধানের আশ্বাসও দেন তিনি। আপনি ধরে নেন এটা আমরা আইসিটি ট্রাইব্যুনালে আমরা যারা কাজ করি আমরা একটা পরিবারের সদস্য, আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু হইলে হতে পারে, কিন্তু এইটা আমাদের বিচারের সাথে কোনো সম্পর্ক নেই। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ। ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতেই এমন ষড়যন্ত্র দাবি করে বিবৃতি দেন তাজুল ও তামিম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে ৫১৮টি ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশও দিয়েছেন আদালত। দুদকের দাবি, বিদেশে বসে আলামত নষ্টের চেষ্টা করছেন টিউলিপ সিদ্দিক। দুদকের একের পর এক তদন্তে বেরিয়ে আসছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের পাহাড়। এর আগে ৮ দেশে ৩৩০টি ফ্ল্যাটের পর এবার যুক্তরাজ্যে ৫১২টি স্থাবর সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে সাইফুজ্জামানের নামে যুক্তরাজ্যের ৫১২টি ফ্ল্যাট ও জমি জব্দের আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর করেন আদালত। সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইংল্যান্ডে তার যে ৫০০ শতাধিক বা ৫১৮টি বাড়ির কথা বলা হয়েছে, অভিযোগে উল্লেখ আছে, সেই বাড়িগুলো ক্রোকের আদেশ দিয়েছেন। এদিকে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দুর্নীতির মামলায় গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এর আগে দুর্নীতির দায়ে ৩ মামলায় টিউলিপকে মোট ৬ বছরের কারাদণ্ড দেন দেশের আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন গভর্নর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন মুস্তাকুর রহমান। বৈঠকে কর্মসংস্থান তৈরি, মূল্যস্ফীতি, উচ্চ সুদহার নিয়ন্ত্রণ ও দফতরগুলোর সমন্বয়ে গভর্নর গুরুত্ব দিয়েছেন বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার সকাল 10:40 বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন তিনি। তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রথম কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সংক্ষিপ্ত অভিব্যক্তিতে নতুন গভর্নর জানান, দায়িত্ব পেয়েছেন, আগে কাজ শুরু করতে চান তিনি। কথা বলবো, কাজ করব, আগে কাজ করি পরে কথা বলবো। পরে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। বৈঠকে অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসতে সাবেক গভর্নরের সংস্কার কাজকে স্বাগত জানান। খাদের কিনারে পৌঁছে যাওয়া অর্থনীতিকে উনি ওখান থেকে বের করে একটা লো লেভেল হলেও একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সক্ষম হয়েছে এবং এই সক্ষমতার পাশাপাশি তো বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত ছিল। উনি ওগুলি কন্টিনিউ করে যাবেন এবং নতুন সরকারের তো কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকবে। ওনার
তাদের একটা স্ট্র্যাটেজি থাকবে যে অর্থনীতিটাকে তারা কোথায় নিয়ে যেতে চায়। কর্মসংস্থান তৈরির, উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়ে বৈঠকে বন্ধ কারখানা চালুর বিষয়ে গুরুত্ব পেয়েছে বলেও জানান মুখপাত্র। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি। এই পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। ব্যবসায়িক সব ধরনের সংশ্লিষ্টতা থেকে সরে এসে মোস্তাকুর রহমান গভর্নরের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জবাবদিহির মধ্যে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, এটা না হলে গণতন্ত্রের কণ্ঠরোধ হবে। বৃহস্পতিবার বিকেলে বনানীতে নিজ বাসভবনে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন বেসরকারি টেলিভিশন মালিক ও সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, বেসরকারি টেলিভিশন পরিচালনায় যে সমস্যাগুলো রয়েছে তা অল্প সময়ের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আর সমাধান হলে সরকার এবং মালিকপক্ষ উভয়েরই লাভ রয়েছে বলে জানায় অ্যাটকো। এ সময় গণমাধ্যম শিল্পের বিকাশে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানান মন্ত্রী। স্বাধীনতা কিন্তু জবাবদিহিতাবিহীন হয় না। জবাবদিহিতাবিহীন যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে। আবার জবাবদিহিতার নামে কণ্ঠরোধ করাটা এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তো আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব। আমি মন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে গ্রিন সিগন্যাল পেয়েছি। বিপুল দায় দেনা সহ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার জ্বালানি খাতকে পেয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, দীর্ঘদিন অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমে গুরুত্ব না দেওয়ার কারণেই প্রকট আকার ধারণ করেছে গ্যাস সংকট। কোনটার সাথে কোনটার মিল নাই। পাওয়ার স্টেশন আছে, তোমার এনার্জি নাই। আবার সেই পাওয়ার স্টেশনের জন্য টাকা গুনতে হতেছে, আমাদেরকে বসে থেকে পাওয়ার স্টেশনে টাকা গুনতে হতেছে। এরকম একটা মানে কি বলবো, তোমার যে বিশৃঙ্খল একটা ব্যবস্থা মধ্যে আমি এসে পড়ছি আর কি। আমি একটা একটা করে দেখতেছি কীভাবে কী করা যায়। রোগ তো নির্ণয় করতে হবে, রোগটা নির্ণয় করে সমাধান করতে পারবো। আমদানিকারক নয়, খুচরা ব্যবসায়ীরাই বাজারে এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম রাখেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তিনি বলেন, এখন থেকে সারা দেশে নজরদারি বাড়ানো হবে। সরকার নির্ধারিত দরে এলপিজির বাজার নামিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের মূল্য, যেটি সরকার কর্তৃক নির্ধারিত মূল্য 1356 টাকা, সেটি বিভিন্ন জায়গায় তার থেকে বেশি মূল্যে বিক্রি হচ্ছে, এরকম সংবাদ এসেছে। খুচরা পর্যায়ে অনেক সময় যারা রিটেল সেল করেন তারা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন এবং এটির সাথে আমদানিকারকের কোনো সংশ্লিষ্টতা নাই। তো ভোক্তা পর্যায়ে যেন এরকম বিড়ম্বনার শিকার না হতে হয় বা কেউ মার্কেট এবিউজ করতে না পারেন, সেজন্য আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবো আগামী দিন থেকে। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। পুলিশ বলছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। প্রথমে দলগত ধর্ষণ, এরপর ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো নির্যাতিতাকে। সরিষা খেতে মিলল তরুণীর মরদেহ, সন্তানকে হারিয়ে দিশেহারা স্বজনরা। নৃশংস ঘটনাটি নরসিংদীর মাধবদীর। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় বখাটে নুরা নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে মীমাংসাও করা হয়। তবে বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার আশঙ্কা করে অভিযুক্তরা। বুধবার বিকালে বাবা আশরাফ হোসেন মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় নুরার নেতৃত্বে কয়েকজন মিলে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে একই এলাকার সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 3 জনের মেয়েরা তুইলা
তিনজন গেছে এদিকে আর তিনজন গেছে এদিকে। আর আব্বারে ছুরি ধরাইয়া এবারে মাইয়া নিয়ে গেছে। যতটুকু বুঝতে পারলাম এটা ধর্ষণ করে মারা হয়েছে। পুলিশ বলছে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নিয়মিত মামলা রুজু হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে কি কারণে তাকে হত্যা হয়েছে। তরুণীর নাম আমেনা আক্তার। তিনি মাধবদীর একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। সময় সংবাদ, নরসিংদী। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেয় পুলিশ। এর আগে বুধবার রাতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের ডগ স্কোয়াড টিম দিয়ে আমরা পুরো এলাকা অলরেডি অভিযান চালু রেখেছি। ছিনতাইকারী, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে ব্যক্তি করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন 31 মার্চ পর্যন্ত। এনবিআর সূত্রে জানা গেছে, নির্বাচন সহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন সরকারের সময়ে কর আদায় আরও গতিশীল করতে চায় সংস্থাটি। চলতি কর বর্ষে গেল আগস্ট থেকে 5 শ্রেণী বাদে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। রফতানির বিপরীতে নগদ অর্থ সহায়তা বাবদ চলতি অর্থবছরের তৃতীয় কিস্তির 1500 কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয় জানায়, রপ্তানিমুখী হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ, চামড়াজাত পণ্য সহ অন্যান্য খাতে রফতানির বিপরীতে নগদ সহায়তা এবং তৈরি পোশাক রফতানিতে 1% হারে বিশেষ সহায়তা হিসেবে চলতি অর্থবছরের তৃতীয় কিস্তি 1500 কোটি টাকা ছাড় করা হয়েছে। বাংলাদেশ কমার্স ব্যাংকে প্রমোশন, বদলি এবং অনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দেখা দিয়েছে অস্থিরতা। কিছু কর্মচারীর কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ কমার্স ব্যাংকে 2024 সালে স্বাভাবিক প্রক্রিয়ায় 332 জন কর্মকর্তার প্রমোশন হলেও 5 আগস্টের পর মব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের আপত্তি থাকা সত্ত্বেও আরও 318 জন প্রমোশন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, অস্থায়ী নিয়োগের পর মেয়াদ শেষে ট্রেনি অফিসার, কনফার্মেশন অফিস সহকারী সহ বেশ কিছু কর্মকর্তার চাকরি চলে যাওয়ার পর তাদের বারবার অফিসে ডেকে এনে মব তৈরি করছে একটি গোষ্ঠী। 5 আগস্টের পরে আমাদের চাকরি দিছে, আমাদের দেখে ওইখান থেকে শুরু হয়েছে এখন যৌক্তিক অযৌক্তিক যা আছে সব দাবি দেওয়া। ব্যাংকের এইচআর ও ট্রেজারি হেড এবং সিএমডি, অন্য কর্মকর্তা সহ সুবিধাবাদী মহল এসালমের অনৈতিক লেনদেন ও আর্থিক অনিয়মের প্রমাণ মেলায় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারায় প্রধান কার্যালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তার বদলির উদ্যোগ নিলেই তারা মব তৈরি করে তা প্রতিহত করছেন, এমন অভিযোগ উঠেছে। তবে তা মানতে রাজি নন এইচআর হেড ও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। উনারা নিজেরা ম্যানেজমেন্ট চালানোর ভূমিকা নিচ্ছে, প্রমাণিত। আমি চাইবো যে আসলে এই যে ওনারা তো ব্যর্থ। ডিএমডি সাহেব ওনারা অসন্তোষ প্রকাশ করছে, আপনি যদি অনুমোদন দেন তাহলে আমি এটা কি স্থগিত করতে পারি। তো আমি যেহেতু দূরে ছিলাম, উনি আমার সহায়তা চেয়েছেন, আমি তৎক্ষণাৎ বলেছি যে ঠিক আছে, আপনি এটা স্থগিত করেন। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন, এই আশঙ্কায় একাংশ কর্মকর্তা গোলযোগ সৃষ্টি করছেন বলে দাবি ব্যাংকের চেয়ারম্যানের। ব্যাংকের স্বার্থে কিছু কর্মকর্তা ট্রান্সফার করা হয়েছে, তারা সেটার এগেনস্টে প্রটেস্ট করছে, প্রটেস্ট করে
এমডি সাহেব এবং ডিএমডি মহোদয় যারা সাইন করছে ট্রান্সফার অর্ডারে ফোর্সফুলি ট্রান্সফার অর্ডার বাতিল করছে। সব মিলিয়ে প্রমোশন বদলি ইস্যুতে অস্থিরতা কাটাতে দ্রুত স্বচ্ছ তদন্ত ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন বোর্ডের সদস্যরা। এই ব্যাংকে অনেক এমপ্লয়ি আগে ফেক সার্টিফিকেট দিয়ে চাকরিতে জয়েন করছে, উইদাউট ইন্টারভিউ তারা চাকরিতে জয়েন করছে। তো এই সব কারণে যখন তাদেরকে এটা স্ক্রুটিনাইজ করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, তারাই আবার এসে যখন প্রমোশন চায় না দিলে তা এইটা তাহলে তো একটা মাগের মূল্যকে হয়ে যাবে। কর্তৃপক্ষের দাবি, প্রমোশন বঞ্চিতদের মধ্যে কেউ কেউ দুদকের মামলার আসামি, কারো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত মানদণ্ডের নিচে, আবার কেউ ব্যাংকের নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক পলিসি ডায়ালগে একথা জানান তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার 50 বছর পার হলেও এখনও সুসংগঠিত ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। তিনি বিগত 15 বছরের সরকারের সমালোচনা করে দাবি করেন, ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিদ্যমান বিভিন্ন কারিকুলামকে এক ছাতার নিচে এনে সমন্বিত কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি এবং শিক্ষার গুণগত মান বাড়ানোর উপর জোর দেওয়া হবে। আমাদের দেশ 55 বছর বয়সে পা দিয়েছে, কিন্তু এত বছর আমাদের দেশের শিক্ষা সেক্টরের কোনো ভিশন ছিল না। বিগত 15 বছর যে সরকার ছিল তারা একটার পর একটা নতুন সিস্টেম নিয়ে এসছে, সৃজনশীল সিস্টেম, এই সিস্টেম সেই সিস্টেম। সিস্টেমগুলো নিজেরাই মানে পুরো সিস্টেমটাই খারাপ তা না, কিন্তু এখানে এটা কার্যকর হয়নি। টেকনিক্যাল নলেজগুলো আমাদের দরকার, এগুলোর উপরে আমরা বড়ভাবে জোর দিয়ে আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোশাক খাতের নির্বাচিত ব্যবসায়ী সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে খাতটির শীর্ষ সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার কুর্মিটোলার আর্মি গলফ ক্লাবে নতুন সংসদ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে বিজিএমইএ। এবার নির্বাচনে পোশাক খাত সংশ্লিষ্ট 16 জন ব্যবসায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান উল্লেখ করে এই খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ব্যবসায়ীদের ভূমিকার আহ্বান জানায় বিজিএমইএ। আজকের এই অনুষ্ঠানে পরিষদের দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছেন প্রবাসীরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন বাউলা ব্যান্ডের গায়ক প্রকাশ আর্টিস্ট। তিনি বলেন, তারা প্রবাসে কঠোর পরিশ্রম করে বলেই দেশ উপকৃত হয়। এবার প্রবাসীদের আবেগ অনুভূতি তুলে ধরার লক্ষ্যে নতুন গান লিখেছে বাউলা ব্যান্ড। গানটি গেয়েছেন ব্যান্ডটির প্রকাশ আর্টিস্ট। বলেন, এর মাধ্যমে তাদের মনের না বলা কথাগুলো সুরের মধ্য দিয়ে প্রকাশের চেষ্টা করা হয়েছে। গানে নিঃসঙ্গতা ও পরিবারের জন্য আকুলতা তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। পাঁচ দিন ধরে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল ল্যান্ডফিল। বিষাক্ত আর দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় অসহনীয় স্থানীয়দের জনজীবন। বড় পরিসরের এই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। পরিস্থিতি মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ময়লার স্তূপের ওপর ভারী ধোঁয়ার কুণ্ডলী, এর মধ্যেই অল্প অল্প করে জ্বলছে আগুন। বর্জ্যপোড়া ধোঁয়া ছড়িয়ে পড়েছে ডেমরা, কোনাবাড়ি, যাত্রাবাড়ি, জুরাইন সহ পার্শ্ববর্তী এলাকা ছাড়িয়ে রাজধানীর মতিঝিল পর্যন্ত। ঢাকার মাতুয়াইলে অবস্থিত দেশের সবচেয়ে বড় ময়লার ভাগাড়টি এভাবেই জ্বলছে 5 দিনেরও বেশি সময় ধরে। বর্জ্যের বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। এই ধোঁয়াটা নিঃশ্বাস করতে হাঁপানির মতন রোগ হয়ে যেতেছে, আর ঠান্ডা কাশ আর কমতেছে না। আমাদের ঘর বাড়ির যে চারদিকে যে ইয়েগুলো ধোঁয়ায় আমরা নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না। আমাদের ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে বিভিন্ন সমস্যার কারণে এত বড় পরিসরে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এই ময়লা ডিপোটা হলো 181 একর জায়গা নিয়ে। এখানে বিশাল বিশাল যে পাহাড়, অর্থাৎ ময়লার যে পাহাড়গুলো আছে, তো এই পাহাড়গুলোতে
আজকে এট টাইমে 3-4টা আগুন লাগছে। সকালবেলা গতকালকে আমরা যে পাহাড় আগুন হয়েছি, সকালবেলা থেকে আরেকটা লাগছে। চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব। ঢাকায় প্রতিদিন 2 সিটি কর্পোরেশনে বর্জ্য উৎপাদিত হয় প্রায় 7,500 টন। উৎপাদিত বর্জ্যের প্রায় 55%ই সরাসরি ড্রেন, খাল ও জলাশয়ে মিশছে। যদি আমি ওয়েস্ট আকারে ট্রিট না করে ওয়েলথ আকারে ট্রিট করতাম, তাহলে কিন্তু এমন হইতো যে ওইটা থেকে আমি আরও অন্যান্য প্রোডাক্ট তৈরি করতে পারছি। এখনকার টেকনোলজি এত উন্নত, সো এই টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করছি না? এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেয়ার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা চেষ্টা করব, আবার সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। বর্জ্য পুনর্ব্যবহার, পৃথকীকরণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার বর্জ্য সমস্যার এই সংকট মোকাবিলা সম্ভব বলে অভিমত বিশ্লেষকদের। আমার পেছনে জ্বলছে মাতুয়াইল ল্যান্ডফিল, যার ধোঁয়ায় আচ্ছন্ন গোটা পরিবেশ। এ চিত্র ঢাকার গোটা বর্জ্য অব্যবস্থাপনাকেই চিহ্নিত করে। যে প্রকৃতি আমাদের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল, সেটিকেই আমরা তিলে তিলে শেষ করছি না বুঝেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনলেই রোধ করা সম্ভব হবে পরিবেশ দূষণ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বড় আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, সেচ মৌসুমে কৃষকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। সিএনজি স্টেশনের গ্যাস ব্যবহার হবে বিদ্যুৎ উৎপাদনে। শুভ খানের রিপোর্ট। কেউ প্রস্তুত করছেন ক্ষেত, কেউ বা চারা। দল বেঁধে ধান রোপণে কৃষকের ব্যস্ততা এখন মাঠ জুড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে সারা দেশে 50,54,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 88% জমিতে চারা রোপণ শেষ হয়েছে। এখন দরকার পর্যাপ্ত পানি সেচ। এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান কৃষকরা। এখন বর্তমান তো কারেন্টটা ভালোই আছে। এইভাবে যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সামনে 34 বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আবার ফিরে আপনারা ওই সারাদিনে 2 বার কারেন্ট দেন, 2 ঘন্টা আর 22 ঘন্টা কারেন্ট নাই, তাহলে তো চলবে না। কারেন্টটা এইভাবে যদি থাকে আমাদের খুব যথেষ্ট। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, সারা দেশে সেচ সংযোগধারীর সংখ্যা 4,98,000। বর্তমানে সারা দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় 13,000 মেগাওয়াট। গরম এবং বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গিয়ে এই চাহিদা বেড়ে দাঁড়াতে পারে 17,000 থেকে 18,000 মেগাওয়াটে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, যে কোনো মূল্যে বোরো আবাদে সেচ দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। ইরি সিজনও শুরু হয়ে গেছে, এইটাতে যাতে ভালোভাবে বিদ্যুৎটা দেওয়া যায় সেই দিকে আমরা খুব ভাবে নজরদারি করছি। রাত্রিবেলা সিএনজি পাম্পগুলো চলবে না। সিএনজি পাম্পগুলো যে গ্যাস সাশ্রয় করবো সেটা আমরা জেনারেশনে দেব। আমরা চেষ্টা করব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। বর্তমানে রোজা উপলক্ষে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংঘাত এড়াতে জেনেভায় পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের 3য় দফা বৈঠক করেছে। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ইস্যু বৈঠকে উত্থাপন করেছে তেহরান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দুপক্ষের সংলাপ নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বৈঠকের আগে বুধবার ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালালে তার কঠোর জবাব দেয়া হবে। দুই দেশের মধ্যকার অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে IAEA। ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালে হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। উল্টো ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়ে ঘোষণা দিয়েছেন দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকার।
মোদির এমন অবস্থানকে প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর লাল গালিচা সংবর্ধনা আর উষ্ণ আলিঙ্গনে তাকে বরণ করে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে মোদীকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে সেখান থেকে দুই নেতা যান জেরুজালেমে। জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নরেন্দ্র মোদী। দুই নেতার বৈঠকে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির নানা দিক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে যান ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী নিজ ভাষণে 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। নেসেটে ভাষণ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননা স্পিকার অব দ্য নেসেট মেডেলে ভূষিত করা হয়। মোদী বিশ্বের প্রথম নেতা যিনি এই সম্মাননা পেলেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ধ্বংসস্তূপের ভেতরও গাজায় নিভে যায়নি রমজানের আলো। উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিসে শত শত এতিম শিশুকে নিয়ে আয়োজিত হলো এক ভিন্নধর্মী ইফতার। এদিকে আল শাতি শরণার্থী শিবিরে ইট পাথরের স্তূপের মধ্যেই পরিবার পরিজন নিয়ে ইফতার করেছেন হাড় না মানা গাজাবাসীরা। এমন আয়োজন যেন বিশ্বজুড়ে পৌঁছে দিচ্ছে সংহতির এক নিঃশব্দ বার্তা। সূর্যাস্তের ঠিক আগে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে শিশুরা। একসময় রোজা রাখলে বাবা মা উদ্গ্রীব হয়ে থাকতো তাদের ইফতারে কি খাওয়াবে তা নিয়ে। তবে ইসরায়েলি আগ্রাসনে বাবা মা হারানো এতিম এই শিশুদের কাছে এখন সেগুলো কেবলই স্মৃতি। দক্ষিণ গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবু শিবিরের ফাঁকা জায়গায় সারিবদ্ধ হয়ে বসে পড়ে শত শত ফিলিস্তিনি এতিম শিশু। তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ ইফতার। খেজুর, গরম খাবার আর মিষ্টি দিয়ে রোজা ভাঙার সেই মুহূর্তে ক্লান্ত মুখে ফুটে ওঠে সামান্য হাসি, যেন যুদ্ধের অন্ধকারে এক চিলতে আলো। أنا فقدت والدي بهذا الحرب بقصف. أنا اليوم في مخيم أيتام، ما كنتش أتوقع ولا يوم في حياتي إنه أنا أصير يتيمة وأقعد مع سفرة مع الأيتام. ইফতারের পর পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত। শিশুদের কেউ হাততালি দেয়, কেউ চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আয়োজকদের ভাষায় এটি শুধু ইফতারের আয়োজন নয়, বরং মানসিক সান্ত্বনা, সহমর্মিতা আর ঐক্যবদ্ধ থাকার বার্তা। বারবার বাস্তুচ্যুত হয়ে তাঁবু বা বিধ্বস্ত ভবনে আশ্রয় নেয়া এই শিশুদের জন্য এমন আয়োজন কিছুটা স্বাভাবিকতার অনুভূতি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। এদিকে গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝে ইফতার করছেন বাসিন্দারা। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর এটিই তাদের প্রথম রমজান। ভাঙা দেয়াল, ছিন্ন বিচ্ছিন্ন বাড়ির পাশে বসেই চলছে ইফতার। কিন্তু বিশ্বাস আর ধৈর্য আঁকড়ে ধরে তারা অপেক্ষা করছে এক শান্ত সকালের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সাকিব আল হাসানের নামে দায়ের করা হত্যা মামলার সত্যতা নেই। দেশসেরা অলরাউন্ডারকে তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে সসম্মানে দেশের জার্সি গায়ে পরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। বিসিএল এর ম্যাচ দেখতে রাজশাহীতে গিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। কথা বলেছেন রাজশাহী স্টেডিয়ামের সংকট নিয়েও। দেশে না থেকেও আদাবরে সংগঠিত হত্যা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক রোষানলে এমন মামলার সঠিক সংখ্যাটা জানা নেই। তবে এসবের মারপ্যাচে দেশসেরা অলরাউন্ডারের সার্ভিস পাচ্ছে না টিম বাংলাদেশ। অবশ্য রাজনৈতিক পালাবদলে সবকিছুই সহজ হচ্ছে। এতদিন সাকিবের প্লাকার্ড নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এখন সাকিব সমর্থকদের ভিডিও পোস্ট করা হচ্ছে বিসিবির সোশ্যাল মিডিয়া পেজে। সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক, কিন্তু একজন মানুষ, তো তার তো একটা জান। সব মানুষকে আমাদের সম্মান করতে হবে। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্দিহান মনে হয়, এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত, যে ওই ব্যক্তি কোন ভিত্তিতে তাকে কেস করেছিলেন। হয়তো পলিটিক্যাল কেসটা আলাদা, কিন্তু তার নামে যে কেসটা হয়েছে আমি মনে করি যে
ব্যক্তি ভুল কেস করেছে। সাবেক টাইগার অধিনায়ককে ফেরাতে চেষ্টা করছে বিসিবিও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। এখন অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। দেশসেরা অলরাউন্ডারকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার দাবি বিসিবি পরিচালকের। সাকিবের মতো খেলোয়াড়ের কাছে আমি মনে করি না যে সাকিব এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে, আর আমি মনে করি যে তাকে সসম্মানে সম্মান দেওয়া উচিত। মানুষ অনেক ভুল করে, দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে অনেক ভুল করে, বাট সে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টটা নেয়। আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি, নাম্বার 1 প্লেয়ার বাংলাদেশের। এদিকে বিসিএল এর দ্বিতীয় রাউন্ডে রাজশাহীতে ব্যস্ত সময় কেটেছে মাঠ নিরাপত্তা কর্মীদের। নিরাপত্তা বেষ্টন টপকে লিটন ফিজদের সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢোকে একাধিক দর্শক। আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর আগে তাই এসব ভেন্যুর সংস্কার চান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আজকে একটা ছেলে ঢুকে গেছে, তো আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ এই গ্যালারি থেকে যেন কেউ আসতে না পারে, তার জন্য কি করা উচিত। আপনারা নিজেও বুঝতে পারছেন যে প্রেস বক্স আসলে না থাকার কারণে কী প্রবলেম হয়। তো ছোটো ছোটো জিনিসগুলো ডেভেলপ করা দরকার, সেগুলো করতে হবে। এবং সাথে আমি একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাজশাহী এবং বগুড়া, এই দুটো মাঠটা আমি খুবই পজিটিভভাবে দেখি ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট প্লেয়ারদের জন্য। বিপিএল এর পরের আসরে রাজশাহী, বগুড়ার মতো ভেন্যুগুলোকে অন্তর্ভুক্ত করার আশাবাদ জানান সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিএল এর খবর। রাজশাহীতে বোলারদের দাপটের দিনে সাউথ জোনকে উড়িয়ে দিল নর্থ জোন। সোহান মুস্তাফিজদের 6 উইকেটে হারিয়েছে শান্তর দল। এদিকে বগুড়ায় নাইম শেখ ও আবু হায়দার রনির দুর্দান্ত ব্যাটিংয়ে ইস্ট জোনকে 5 উইকেটে হারিয়েছে সেন্ট্রাল জোন। বাংলাদেশ ক্রিকেট লিগের সফলতম দল সাউথ জোন। সাকিব, মাশরাফিদের সময় পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররাই ডমিনেট করেছে। তবে এখন চিত্র কিছুটা ভিন্ন। রাজশাহীতে সেটাই যেন প্রমাণ হলো আরেকবার। তাদের একরকম উড়িয়ে দিয়েছে নর্থ জোন। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাহিদ রানা, শরীফুল ইসলামদের পেস আগুনে পুড়ে ছাই সাউথ জোনের টপ অর্ডার। সৌম্য সরকার, আনিসুল ইসলাম ইমন, জাওয়াদ আবরার ও আফিফ হোসেন 20 রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন এই 4 ব্যাটার। এরপর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। তার সঙ্গী মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান। তবে বেশি দূর এগোতে পারেননি সোহান, আউট হন 24 রানে। এরপর রবিউল হক করেন 29। এক প্রান্তে মিঠুনের অপরাজিত 55 রানের ইনিংসে কোনো মতে মান বাঁচায় সাউথ জোন। 31তম ওভারে মাত্র 144 রানে অল আউট হয় তারা। 3টি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহরব, 2টি করে উইকেট নেন শরীফুল ও মুগ্ধ। অল্প পুঁজিতে অবশ্য বোলিংয়ের শুরুটা দারুণ করেছে সাউথ জোন। ক্রেডিটটা মোস্তাফিজুর রহমানের। 40 রানের মধ্যেই তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত ও হাবিবুর রহমান সোহানকে প্যাভিলিয়নে পাঠিয়ে ম্যাচ জমিয়ে তোলেন কাটার মাস্টার। তবে এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন লিটন দাস। হৃদয় 33 করে আউট হলেও 50 তুলে নেন লিটন। এলকেডির অপরাজিত 55 রানে 24 ওভার 2 বল আর 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নর্থ জোন। 2 ম্যাচে 2 জয়ে টেবিলের শীর্ষে শান্তর দল। এদিকে বগুড়ায় ইস্ট ও সেন্ট্রাল জোনের ম্যাচটা হয়েছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগে ব্যাটিংয়ে নামা ইস্ট জোনকে ভালো শুরু এনে দেন ওপেনাররা। পারভেজ ইমন 27 ও জাকির হাসান করেন 45 রান। অধিনায়ক ইয়াসির রাব্বি 37 আর মুমিনুল হকের ব্যাটে আসে 34 রান। রাকিবুল হাসান নেন 3 উইকেট। তাসকিন আহমেদ ও রিপন মন্ডল 2টি করে। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 9 উইকেটে 237 রান তোলে ইস্ট জোন। জবাবে নাসুম আহমেদ ও নাইম হাসানের ঘূর্ণিতে চাপে পড়ে যায় সেন্ট্রাল জোন। সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কনরা এগোতে পারেননি বেশি দূর। তবে এক প্রান্তে অবিচল ছিলেন নাইম শেখ, 50 তুলে নেন এই ওপেনার। ইস্টের নিয়ন্ত্রিত বোলিংয়ে আস্কিং রান রেট বাড়তে থাকে। আবু হায়দার রনির সঙ্গে 74 রানের জুটি গড়ে চাপ সামাল দেন নাইম। তিনি ফেরেন 83 রান করে। রনি খেলেন 42 বলে 66 রানের ইনিংস। 5 উইকেটের দারুণ এক জয় পায় সেন্ট্রাল। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশের হকির হারানো গৌরব ফিরিয়ে আনতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তা চান ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। বিভাগীয় পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নের ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। এদিকে হকি লীগ আয়োজনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রিয়াজুল হাসান। জাতীয় দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে মন্ত্রণালয়ের কাছে বাজেট চেয়ে চিঠি পাঠিয়েছে ফেডারেশন। ক্রিকেট ফুটবলের পর একটা সময় বাংলাদেশের জনপ্রিয় খেলা ধরা হতো হকিকে। তবে সেই জৌলুস এখন আর নেই। অনিশ্চয়তার সংজ্ঞায় এই খেলাকে এখন আর ক্যারিয়ার হিসেবে নিতে চান না তরুণরা। জনপ্রিয়তা কমে যাওয়ায় হকি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো।
হকির এমন বেহাল দশার জন্য অবশ্য দায়ী খোদ হকি ফেডারেশন। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ফেডারেশনের লম্বা সময় ধরে চলে আসা বৈরী সম্পর্ক, ক্লাবগুলোর সঙ্গে হকি ফেডারেশনের শীতল সম্পর্ক দেশের হকিকে দাঁড় করিয়েছে আজকের এই পরিস্থিতিতে। তবে এর মাঝে আন্তর্জাতিক অঙ্গনে সফল দেশের হকি। যুব বিশ্বকাপে অংশগ্রহণ ছাড়াও AHF কাপে বরাবরই ভালো পারফরম্যান্স করে আসছে বাংলাদেশ হকি দল। আর সেজন্যই হকির দিকে বিশেষ নজর দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে কিছুদিন আগেই অনুরোধ জানিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে হকি ফেডারেশনের রয়েছে বেশ কিছু চাওয়া পাওয়া। স্টেডিয়াম নির্মাণ সহ হকির অবকাঠামো উন্নয়ন চান ফেডারেশন সাধারণ সম্পাদক। বাংলাদেশে এখন খুব বেশি না, 18 থেকে 19টা 20টা ডিস্ট্রিক্ট যেখানে হকি খেলা হয়, সব জায়গায় তো আর হকি খেলা হয় না। আমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাদেরকে অ্যাটলিস্ট 2টা বা 3টা ডিস্ট্রিক্ট মিলায় একটা করে হকি মাঠ দিতে। মাঠগুলি যদি হকি ফেডারেশনের তত্ত্বাবধানে থাকে, আমরা কিন্তু ডিস্ট্রিক্টকে নিয়ে ওখানে প্র্যাকটিস করাইতে পারি, ওখানে ছোটোখাটো টুর্নামেন্ট করাতে পারি। প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে মাঠে গড়ায় না জাতীয় হকি লীগ। মূলত ক্লাবগুলোর অনাগ্রহের কারণে লীগ আয়োজন করতে পারছে না ফেডারেশন। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। যেহেতু আমরা কমিটিতে আছি, মনে করে আমাদের আমলই বন্ধ হচ্ছে না, আমাদের আগের 2 বছর আগে থেকে বন্ধ। আমাদের রিকোয়েস্ট হবে ক্লাবদেরকে যেন উনি একটু বলেন কি ওরা আগায় আসতে। দেখেন, আমি সবসময় একটা কথা বলে আসছি, না ফেডারেশনের ক্ষতি হয় না ক্লাবের ক্ষতি হয় শুধু প্লেয়ারদের। আমাদের পৃষ্ঠপোষকতা যেন ঠিকমতো হয়। আমাদের যদি স্পন্সর আমরা পাই, স্পন্সর পেলে কিন্তু হকিটা অনেক আগায় যেতে পারি। এদিকে বিদেশি নতুন কোচ আনতে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে নিজেদের বাজেট চেয়ে চিঠি পাঠিয়েছে হকি ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো অমর একুশে বইমেলা। পরিসর বাড়লেও বই পড়ার আগ্রহ বাড়ছে কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীর। বাংলা একাডেমি ও 21 পদক তুলে দিলেন তারেক রহমান। সুদ সহ মওকুফ হচ্ছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ। এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি, ভাড়া না বাড়ার আশ্বাস মন্ত্রীর। নৌপথ নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।